আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 5 বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের বিজয় সংসদ নির্বাচনে প্রতিফলিত হবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আব্দুল্লাহ তাহের। ভোটের পর দেশে চাঁদাবাজি বন্ধ হবে। মুক্তিযোদ্ধাদের মতো সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারাও ভূমিকা রেখেছেন মতবিনিময় সভায় তারেক রহমান। ক্ষমতায় গেলে তাদের সহায়তায় আলাদা বিভাগ গঠনের প্রতিশ্রুতি। একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন, সিএসির সাথে বৈঠকে মির্জা ফখরুল। পোস্টাল ব্যালট সহ 3 ইস্যুতে ইসির সামনে ছাত্রদলের বিক্ষোভ। ইসি বিএনপির ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের নির্বাচনের সুযোগ দিচ্ছে, অভিযোগ এনসিপির আসিফ মাহমুদের। ভোটে অংশগ্রহণ করা নিয়ে সংশয় প্রকাশ। গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে 25 মার্চ তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। জুলাই অভ্যুত্থানের মামলায় তাপস সহ 28 জনের অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। এবং নিরপেক্ষ ভোট আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ প্রস্তুত, স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচন আয়োজন অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ, রিজওয়ানা হাসান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামাত ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজি চিরতরে বিদায় হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 5টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ বিজয়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে আশাবাদী তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের আমিরের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা বলেন দলটির নায়েবে আমির। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের এই বৈঠক। দলের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সোয়া ঘণ্টার বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলে জামাতের প্রতিনিধি দল। সম্মানিত আমির জামাতের নেতৃত্বে এই ডেলিগেশন দীর্ঘ সময় ধরে প্রয়োজনীয় তথ্য, পরামর্শ, মত বিনিময় করেছেন। দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়া কয়েকজনকে বৈধ করতে নির্বাচন কমিশনকে একটি দল চাপ দিচ্ছে বলে দাবি করে জামাত। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বড় দলের একটি প্রধানকে যে প্রোটোকল দেওয়া হচ্ছে জামাত আমিরকেও তা দিতে হবে। গত 2-3 সপ্তাহ ধরে কোনো একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে। সারা দেশে এনআইডি সহ ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহের যে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন তাকে ভুয়া দাবি করে এই জামাত নেতা বলেন, তাদের ফ্যামিলি কার্ডের বিষয়টি আড়াল করতেই এসব কাল্পনিক অভিযোগ তুলছে বিএনপি। কোনো ধরনের চাপে নতি স্বীকার না করে যে দলেরই হোক, ইভেন জামাত ইসলামীরও যদি হয়, তাহলে আরপিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সলা করা হয়। কিছু উপদেষ্টা যারা ওনাকে বিভ্রান্ত করে এবং অনেক কিছু ওনাকে জানতে দেয় না। উনি আজকে বলেছেন যে আমি তো এত কিছু জানি না, তাহলে বোঝা গেল যাদের দায়িত্ব ওনাকে জানানো তারা অনেক কিছু থেকে ওনাকে ডার্কে রাখে। কোনো জেলার এসপিরা একটি দলের পক্ষে কাজ করছে, তাদের তালিকা করা হচ্ছে। কোনো চক্রান্ত করে জামাতের বিজয় ঠেকিয়ে রাখা যাবে না। ডাকসুতে শিবিরকে ভোট দিছে, সে বাড়িতে গিয়ে তো আর ছাত্র দলের পক্ষে থাকবে না। ফখরুল সাহেব বলছেন যে এসব ছাত্র নির্বাচন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না। যদি এই সবগুলোতে ছাত্রদল জিতত তাহলে উনি কিন্তু বলতেন এই 5টি জায়গাতে এটা প্রমাণ হয়েছে জামাত ইসলামীকে চায় না। ইসলামী আন্দোলন জোটে না থাকলেও বরিশাল সদর আসনে তাদের প্রার্থী সৈয়দ ফয়জুল করিমকে সম্মান দেখিয়ে ওই আসনে প্রার্থী দেবে না জামাত। সবাইকে ধন্যবাদ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ৭১-এর মুক্তিযুদ্ধের মতো জুলাই যোদ্ধারাও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে। ক্ষমতায় গেলে তাদের সহায়তায় আলাদা বিভাগ গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারলে গণঅভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ হবে। যারা গণঅভ্যুত্থানের চেতনাকে নিজ স্বার্থে ব্যবহার করতে চায় তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। যাদের আত্মত্যাগের কারণে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সেই জুলাই যোদ্ধাদের বুক ভরা কষ্টের কথা খুব কাছ থেকে শুনলেন তারেক রহমান। আশ্বাস দিলেন সবাইকে সমান মর্যাদা দেয়ার। শহীদ পরিবারের স্বজনরা অভিযোগ করেন, যে স্বপ্ন নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দিয়েছে তা এখনও পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে যে প্রত্যাশা ছিল তা তারা পূরণ করতে পারেনি। আগামী সরকার যেন অন্তর্বর্তী সরকারের মতো বেইমানি না করে। আমার আহনাফ রক্ত দিয়েছে বিধায় আপনি আজকে এখানে আছেন। আমাদের সন্তানদের হত্যার বিচারটুকু করবেন। আওয়ামী লীগ, সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী একত্রিত হয়ে আমার এই ডান হাতটা দ্বিখণ্ডিত করে ফেলে। পেটের বেদনা, কত দুঃখ, কত কষ্ট তার। আমি বলতে চাই, এই সরকার যে কাজ করেছে বাংলাদেশ সামনে দিকে ছাড়বে না। বিএনপি নেতারা বলেন, জাতির মুক্তির দিশারি জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে না পারলে ভবিষ্যতে কেউ দেশের জন্য জীবন দিতে আসবে না। দেশের জন্য যারা জীবন দেয়, যারা আহত হয়, তাদেরকে যদি শ্রদ্ধা করতে না পারি তাহলে ভবিষ্যতে আর কেউ দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দেবে না, আহত হবে। সবাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ২৪-এর আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এ আন্দোলন ছিল গণতন্ত্রকামী মানুষের গণ আন্দোলন। ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এ কারণেই আমি বলি, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের, ২০২৪ সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা। তিনি বলেন, ২৪-এর বিজয়কে সুসংহত করতে হলে প্রত্যেক নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। সুবিধাবাদীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায়, তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। সরকার গঠনের দায়িত্ব পেলে বিএনপি শহীদদের উদ্দেশ্য বাস্তবায়িত করবে। গণতন্ত্রের বিজয় যাত্রা অর্জিত হবে বলে জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশনের কর্মকর্তারা একটি দলের পক্ষে ন্যাক্কারজনকভাবে কাজ করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি অভিযোগ করেন, পোস্টাল ব্যালটে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। প্রতীক বিতরণের পরই দেশে পোস্টাল ব্যালট দেওয়ার আহ্বানও জানান তিনি। এদিকে নির্বাচনে পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষ রাখা সহ ৩টি বিষয়ের প্রতিবাদে নির্বাচন কমিশনের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রদল। দেখুন মুশফিকুর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত সহ ৩ দাবিতে বেলা 11:30 থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল। ব্যালট পেপারের মধ্যে ধানের শীষের প্রতীক এমন একটি জায়গা দেওয়া হয়েছে, এটা খুব অবমাননা করা হয়েছে। ব্যালটগুলো দেশের বাইরে পাঠানো হয়েছে। একজন নির্দিষ্ট মানুষ গিয়ে প্রায় 50 জন 100 জনের পোস্টাল ব্যালট নিয়ে যাচ্ছে এবং ফোন করে করে ফোনের মাধ্যমে অন্যজনের ভোট নিজেরা দিচ্ছে। এটা একটা বিতর্কিত প্রসেস। জামাতে ইসলামকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য ব্যালট পেপারে ধানের শীষকে আবার শেষের দিকে দিয়ে যেই অপচেষ্টা করা হয়েছে। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে ইসি। আহ্বান জানাচ্ছি, সব ধরনের ষড়যন্ত্র আপনার মোকাবেলা করতে হবে, সামর্থ্য থাকতে হবে,
আপনার যেন মেরুদণ্ড রয়েছে কিনা এই নিয়ে যেন প্রশ্ন না আসে, ইতিমধ্যে সেই প্রশ্ন চলে এসেছে সামনে। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, পোস্টাল ব্যালট পেপার সঠিক নয়, এতে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ইসির সিনিয়র অনেক কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করছে। এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কিছু কিছু ন্যাক্কারজনকভাবে কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি। নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে আপিল শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর বুধবার চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে ইসি। প্রতীক বরাদ্দ শেষে বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রচারণা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। নির্বাচন কমিশন নিয়ম বহির্ভূতভাবে বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দিচ্ছে। এই অবস্থায় নির্বাচনে অংশ নেয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। রাতে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, যদি নির্বাচন কমিশন কোনোভাবে দ্বৈত নাগরিকদের বৈধতা দিতে চায় তবে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনে নামবেন তারা। বলেন, কমিশনের সামনে মব তৈরি করে বিএনপি কমিশনের উপর চাপ সৃষ্টি করছে। প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা দিতেও ব্যর্থ কমিশন। এমন অবস্থায় প্রয়োজনে জোটের সাথে আলোচনা করে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্তের কথাও জানায় এনসিপির মুখপাত্র। নির্বাচন কমিশনের বিষয়ে অভিযোগ জানাতে কাল বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসার কথাও জানান আসিফ মাহমুদ। আজকে আপনারা যে নাটকটা দেখেছেন যে বাইরে মিছিল, ভেতরে তারা বসে আছেন এবং একজন একই সাথে আর্গুমেন্ট করছেন, আবার সিএসির সাথে বৈঠকে যাচ্ছেন, বৈঠকের পরে রায় আসছে, এই পুরোটা প্রক্রিয়াটা একটা নাটক মঞ্চায়িত হয়েছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে অবশ্যই একটা শঙ্কা তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি এবং আরো স্টেক হোল্ডারদের এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো কিনা সেটা পুনর্বিবেচনার পরিস্থিতি আসতে পারে। তবে আমরা চাই নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হোক এবং আমরা যথাযথভাবে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। জুলাই গণ আন্দোলনের রাজধানীর মোহাম্মদপুরের শিক্ষার্থী ফাইয়াজ, সৈকত সহ 9 জনকে হত্যার ঘটনায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে 29 জানুয়ারির মধ্যে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আসামিদের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত 25 মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এসব আদেশ দেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 24 জুলাইয়ে ছাত্র জনতার গণ আন্দোলনে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর ছিল রণক্ষেত্র। উত্তাল এ আন্দোলনে 18 ও 19 জুলাই শহীদ হন শিক্ষার্থী ফারহান ফাইয়াজ, মাহমুদুর রহমান সৈকত সহ 9 জন। ওই হত্যাযজ্ঞের মামলায় রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। এতে আসামিদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়। সাক্ষী করা হয়েছে 50 জনকে। 28 জন আসামির মধ্যে গ্রেপ্তারকৃত 4 জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। পরে অভিযোগ আমলে নিয়ে ডিএনসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আন্দোলনকারীদের যাতে পাকড়াও করা হয়, হেলিকপ্টার ব্যবহার করা, ড্রোন ব্যবহার করা, এই যে ষড়যন্ত্র এবং পরিকল্পনা শেখ হাসিনার সাথে তাপসের এটা হয়েছিল, তারই ফলশ্রুতি ছিল মোহাম্মদপুর এলাকায়। জাহাঙ্গীর কবির নানকের পেশা যে গুন্ডা বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল, তাদের সেই গুন্ডা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। আশা করছি এই নিষ্ঠুরতম হত্যাকারী যারা, তাদের বিচার নিশ্চিত করা হবে বাংলাদেশের মাটিতে। এ মামলার অন্যতম আসামি সাজ্জাদ এ ঘটনার সাথে সম্পৃক্ত নয় বলে দাবি করেন তার আইনজীবী। আন্দোলন শুরুর পূর্বেই মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহসভাপতি থেকে তাকে বহিষ্কৃত করা হয়। যখন ছাত্র আন্দোলন শুরু হয় তখন সে ছাত্র আন্দোলনের পক্ষেই, ছাত্রদের পক্ষেই সে গিয়েছিল।
এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ আসামিদের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত ২৫ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল ১। অন্যদিকে ট্রাইব্যুনাল ২ এ সাভারের আশুলিয়ায় ৫ মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করে আসামিপক্ষ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। শুধু রাজনীতি নয়, অর্থনীতি সহ প্রতিটি ক্ষেত্রে নারীদের অবস্থান নিশ্চিতে বিএনপি বিনিয়োগ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী নীতি সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে নারীর ক্ষমতায়নে বাধা ও নারীর স্বাবলম্বী হওয়ার চ্যালেঞ্জ তুলে ধরেন সমাজের প্রতিষ্ঠিত নারীরা। আলোচনায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। নারীদের নিয়ে খালেদা জিয়ার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। দাদু যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন, আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল। তো নার্স তারপরে বললেছে যে, ও আমি তো আপনার মাকে চিনেছি। আম্মু আব্বু বললো, কিভাবে? আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না? আম্মু আব্বু তো অবাক, হ্যাঁ আপনি কিভাবে জানেন? তো নার্স তারপরে বললো যে, আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য, স্পেশালি প্রাইমারি এডুকেশন, ফুড ফর এডুকেশন, ক্যাশ ফর এডুকেশন, এগুলো আমাদের সরকার ওই ৩৫-৩০ বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে প্রায় ১ লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। সকালে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী। পুলিশ বাহিনীর মূল দায়িত্ব জনগণের সেবা ও আইনের শাসন নিশ্চিত করা। সমাপনী কুচকাওয়াজে আইজিপি বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি তৌফিক মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এবারে প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তা আনুষঙ্গিক বিষয়ে পুলিশের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আপনারা জানেন, এবার জাতীয় নির্বাচনে প্রায় ১,৫০,০০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ত্রয়োদশ জাতীয় সংক্রান্ত নির্বাচন সম্পন্ন করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, চীন সরকারের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান হবে। সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, দেশের সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্পের মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার চীনের কাছে সার্বিক কাগজপত্র ও অর্থ ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা শেষ করেছে। আমাদের পক্ষ থেকে যা করার সেটা আমরা করে চীন সরকারকে পাঠিয়ে দিয়েছি। চীনের বিশেষজ্ঞরা যখন হ্যাঁ বলবে, তখন চীনের যে ব্যাংকিং সেক্টর তারা হ্যাঁ বলবে, তারপরে বাংলাদেশ সরকারের সাথে একটা চুক্তি হয়ে তারা কাজ শুরু করবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সংখ্যানুপাতিক হারে পিছিয়ে পড়াদের জন্য রক্ষিত আসন পরিবর্তনের দাবি জানিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা। রাজধানীর সিডা মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা বলেন, এবারের নির্বাচনে ভোট দিতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এ সময় রাজনৈতিক দলগুলোকে তাদের ইশতেহারে সংখ্যালঘুদের জন্য স্পষ্ট পরিকল্পনা এবং তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়ার তাগিদ দেন বিশিষ্টজনেরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। সবাইকে এই
সবার জন্য গণতন্ত্র, সংখ্যালঘু অধিকার ও প্রতিনিধিত্ব শীর্ষক এই মুক্ত আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এ সময় সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা বলেন, ভোট এলে নানা দল নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোটের পর নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়তে হয় সংখ্যালঘুদের। আজকের দিনে এই কথাটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে। আমরা ভোট দিব, আমার সরকার নির্বাচিত করব, সেই সরকার যাকে নির্বাচিত করব তারা বাহবা দিবে, খুশি হবে, আর যারা হারবে তারা বলবে তুমি আমাকে ভোট কেন দিলা। 25 জন যা হয় সংসদে স্বনির্ধারিত করার সুযোগ করে দেওয়া হোক। তাদের যদি নির্বাচনী ইশতেহারে যদি তারা সুস্পষ্টভাবে কোনো অঙ্গীকার না থাকে, তাহলে আমরা কিভাবে আমরা আমাদের অধিকারের কথাগুলো বলে যাব। আগামীতে যারা এই রাষ্ট্রকে পরিচালনা করবে, সেই রাজনৈতিক দল কিংবা যারা ক্ষমতায় আসবে, তারা অবশ্যই আদিবাসীদের এই যে দীর্ঘদিনের দাবি ভূমি কমিশন গঠন, সেটিকে তারা গুরুত্ব দিবে। আলোচনায় 24-এর গণঅভ্যুত্থানের পর সংখ্যালঘুরা আরও বেশি অনিরাপদ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন বিশিষ্টজনেরা। সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে সরকার এবং প্রশাসন সহ সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তারা। এটা তো বাস্তব যে 24শে জুলাইয়ের অভ্যুত্থানের পর বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা আরো বেশি নিরাপত্তাহীন হয়েছে, আরো বেশি ভঙ্গুর হয়েছে, তাদের অর্থনৈতিক নিরাপত্তাহীনতা বেড়েছে, অনেকে চাকরি হারিয়ে। বহুত্ববাদের কথা বললেও বহুত্ববাদের কোনো ক্যারেক্টারিস্টিক্সও আমি এখানে দেখাতেও চেষ্টা করছি না, খালি বলছি যে বহুত্ববাদ থাকবে। আমাদের এই সমস্যাটা সমাধান করতে হবে সম্পূর্ণভাবে রাজনীতিকদের, এবং সেইটা কিন্তু শুধুমাত্র এখনকার পরিস্থিতিতে আমরা সমাধান করতে পারবো বলে আমার মনে হয় না, এবং কিভাবে হবে আপনাদের ভাবতে হবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি বাড়াতে সরকারকে উদ্যোগ নেয়ার পরামর্শ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। রাজনৈতিক দ্বন্দ্ব এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনায় গত 1.5 বছরে খুন হয়েছে অর্ধশতাধিক মানুষ। সেই সাথে রয়েছে বেকারত্ব, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। এই পরিস্থিতিতে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই আতঙ্ক বাড়ছে খুলনা মহানগরীর বাসিন্দাদের। যারা নির্বাচিত হবেন তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত খুলনা 2 আসন। বিভাগীয় শহর হয়েও উন্নয়ন থেকে বঞ্চিত এ জনপদের বাসিন্দারা। ভোটাররা বলছেন, যারা এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। মৌলিক 5টি চাহিদা আছে, চাহিদা যেটা পূরণ করতে পারে তেমন একজন প্রার্থীকে আসলে সবাই আশা করে। নির্বাচিত হলে সন্ত্রাসবাদ দুর্নীতিমুক্ত হবে, আমরা তাকেই ভোট দিই। যেই দলই আসুক, আমরা সবাই পরিবার আগে বন্ডেজ, তারপরে দল। আমরা সাধারণ মানুষ যাতে ঠিকমতো চলতে পারি, যারা বেকার আছে তাদের কর্মস্থান পাক, আমাদের শিল্প এলাকা খুলনা যে জুট মিলগুলো আছে আবার চালু হোক, এটা আমাদের আশা করি আর কি। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ভোটের মাঠে লড়ছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। জানান, নির্বাচিত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে তার প্রধান লক্ষ্য। ভয়হীন নিরাপদ বাংলাদেশ, নিরাপদ খুলনা গঠন করাই আমাদের লক্ষ্য। সেক্ষেত্রে উন্নয়নই হবে আমাদের মূল চাবিকাঠি। আমরা মানুষকে স্বস্তি দেব, শান্তি দেব, এবং এই শহরের মানুষদেরকে আমরা একটা উচ্চতায় নিয়ে যাব, সেটি হচ্ছে উন্নয়নে খুলনা, সমৃদ্ধ খুলনা। এদিকে ভোটের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী দাঁড়িপাল্লার প্রার্থী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। ব্যাপক চাঁদাবাজি থেকে, ব্যাপক হানাহানি থেকে, এগুলো থেকে জনগণ একটি শান্তির সমাজ, একটি পরিবেশ চায়। সেক্ষেত্রে তারা বেছে নিয়েছে দাঁড়িপাল্লা প্রতীকে এবার দেখা দরকার। জমজমাট ভোটের লড়াই হতে চলেছে খুলনা সদর 2 আসনে বিএনপি ও জামাত মনোনীত প্রার্থীদের মাঝে। এর একদিকে রয়েছে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, অন্যদিকে রয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশের জাহাঙ্গীর হোসেন হেলাল। এলাকার ভোটার ও বাসিন্দারা বলছেন, আসন্ন নির্বাচনে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা, যা আগামী নির্বাচনে ভোটের বড় সমীকরণ হিসেবে কাজ করবে। তরিক ইসলাম, ATN বাংলা, খুলনা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনার দৌলতপুরে আছেন সহকর্মী তরিক ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা চলে এসেছি দক্ষিণ পশ্চিম জেলার খুলনার দৌলতপুরে। আমরা চাই দেশের যারা উন্নয়ন করবে, দেশটাকে দুর্নীতিমুক্ত করবে এবং দেশের মানুষের কর্মসংস্থানের জন্য ডেভেলপ করতে হবে দেশটাকে। আর সর্বপ্রথম কথা হচ্ছে গিয়া আমাদের বর্তমান যে
ডক্টর ইউনূস সরকার আছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, তার কাছে আমাদের একটা আহ্বান থাকবে যেন দেশটাকে আরও সুশীল এবং শান্ত রাখতে পারে, যার জন্য দেশের সামনে ইয়ং জেনারেশনের জন্য কাজের ব্যবস্থা হয়। এই জন্য ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যারা এই প্রজন্মের ভোটার যারা রয়েছেন, তরুণ ভোটার রয়েছেন, তারা বলছিলেন আগামী দিনে যারাই সরকার গঠন করবে তারা যেন এই তরুণ সমাজের বেকারত্বের বাংলাদেশে একটা বড় সংকট চলছে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করে, পাশাপাশি এই দেশটাকে এগিয়ে নিতে যেন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। তো সালাম মিশ্রের ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। ভোটার উপস্থিতি বাড়ানোর চ্যালেঞ্জ নিয়ে নিয়মিত গণসংযোগ করছেন মানিকগঞ্জ 2 আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নেই অভিযোগ করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন 10 দলীয় জোটের প্রার্থী শেখ মোহাম্মদ সালাউদ্দিন। নির্বাচিত হলে নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ দেওয়ার পাশাপাশি বেকারমুক্ত সিংগাইর হরিরামপুর গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। সিংগাইর হরিরামপুর ও সদরের 2টি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন মানিকগঞ্জ 2। এখানকার বাসিন্দারা মূলত কৃষিজীবী। 14 পুরুষের পেশাকে আঁকড়ে ধরে রেখেছেন তারা। পদ্মা নদীর ভাঙনে সর্বশান্ত হওয়ার পরেও বারবার ঘুরে দাঁড়ানো এসব মানুষ চান স্থায়ী সমাধান। নির্বাচিত হলে এসব সমস্যা নিরসনে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। চ্যালেঞ্জ হলো ভোটার উপস্থিতি, বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যায়, তো আমার মনে হয় আমরা ওইদিকে নজর দিলে একটা ভালো রেজাল্ট আশা করছি। মানিকগঞ্জের 3টি আসনেই 11 দলীয় জোটের শরিকদের ছেড়ে দিয়েছিল জামাত। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না থাকায় মানিকগঞ্জ 1 আসনে জামাতের প্রার্থী ডাক্তার আবু বকর সিদ্দিকী নির্বাচন করবেন। তবে মানিকগঞ্জ 2 ও 3 আসনে 10 দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের 2 নেতা। মানিকগঞ্জ 2 এ জোট প্রার্থী শেখ সালাউদ্দিন বলেন, চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার লক্ষ্যে কাজ করছেন তিনি। দেশে একজন লোক ব্যবসা করবে, একটা বিল্ডিং করবে, রাস্তায় একটা গাড়ি নামাবে, তার চাঁদা দিতে হবে কেন? এর চেয়ে একটা লজ্জাজনক ব্যাপার তো হইতে পারে, এবার মেনে নেওয়া যায়। আমি আসতে পারলে ইনশাল্লাহ এগুলোর ব্যাপারেও আমি কার্যকর পদক্ষেপ নেব। শুধু নদী ভাঙন নয়, নির্বিচারে বালু উত্তোলনের কারণেও ভিটে মাটি হারাতে হচ্ছে এ অঞ্চলের মানুষদের। সিংগাইরকে বলা হয়ে থাকে ঢাকা শহরের কিচেন গার্ডেন, কিন্তু এখানে যারা কৃষিজীবী মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি অতীতের কোনো সরকারের আমলেই। তবে এখানকার প্রার্থীরা বলছেন ভোটার উপস্থিতির যে চ্যালেঞ্জ রয়েছে তাদের সামনে, সেটি পূরণে যদি এখানকার ভোটাররা সহায়তা করেন তাহলে এখানকার বাসিন্দাদের ভাগ্যের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, সিংগাইর, মানিকগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে টাঙ্গাইল 3 আসনের দেওনাপাড়া এলাকা থেকে সেখানকার সবশেষ নির্বাচনী খবর জানাচ্ছেন সহকর্মী জামিল হাসান শান্ত। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি দেওয়ানাপাড়ায়। এটি টাঙ্গাইল 3 আসনের অন্তর্ভুক্ত। আজ সারাদিন আমরা এই আসনটি ঘুরে দেখেছি। এই আসনে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সেই পাশাপাশি এলাকায় মাদকের একটি আস্তানা আছে বলে তারা বলছেন এবং এলাকায় সন্ত্রাসীদের প্রাদুর্ভাব আছে। তারা বলছেন এগুলো যে উন্নয়ন করবেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড করবেন এবং এই টাঙ্গাইলকে মাদক মুক্ত করবেন, তাকে কিন্তু আগামী সংসদীয় নির্বাচনে এলাকার মানুষরা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এলাকায় যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বিধিনিষেধের কারণে প্রচারণা কাজটি চালাতে পারছেন না। তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, দোয়া চাইছেন এবং এলাকার উন্নয়নের নানান প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে টাঙ্গাইল 3 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের স্টিল স্ট্রাকচার এবং শিল্প অবকাঠামো খাতের অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠান মার্ন সিটল স্ট্রাকচার লিমিটেড তাদের 12 বছর পূর্তি উদযাপন এবং অ্যানুয়াল বিজনেস কনফারেন্সের আয়োজন করে। এতে প্রতিষ্ঠানটির গত 1 বছরে ব্যবসায়িক অগ্রগতি, চলমান প্রকল্পসমূহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গুলশানে একটি অভিজাত ক্লাবে অ্যানুয়াল কনফারেন্স শেষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনোয়ার হোসেন পাঠান, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহিম,
নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার ইনুস আলী, বিশিষ্ট স্ট্রাকচারাল ডিজাইনার প্রফেসর এম শামীম জেড বসুনিয়া, মধুমতি ব্যাংকের পরিচালক এম এ মান্নান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিউল আজম সহ ক্লায়েন্ট, ব্যাংকার, সরবরাহকারী, ব্যবসায়িক অংশীদাররা। এবার খেলার খবর। নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়ে জটিলতা আরও বাড়তে শুরু করেছে। বাংলাদেশের দাবি আইসিসি মেনে না নিলে সব হিসেব বদলে দিতে পারে পাকিস্তান। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে বাংলাদেশের দাবি মেনে না নিলে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানাতে পারে পিসিবিও। এমন আভাস নাকি পিসিবি শীর্ষ পর্যায়ে থেকে দেওয়া হয়েছে। সে দেশের গণমাধ্যম জানায় বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরালে সবাইকে আশ্চর্য করে দেওয়ার মতো কিছু করবে পাকিস্তান। উপমহাদেশের বিশ্বকাপে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দুই দলকে ছাড়া বিশ্বকাপ আয়োজন আইসিসির জন্য কোনোভাবেই লাভজনক হবে না। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। 5 বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের বিজয় সংসদ নির্বাচনে প্রতিফলিত হবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আব্দুল্লাহ তাহের। ভোটের পর দেশে চাঁদাবাজি বন্ধ হবে। মুক্তিযোদ্ধাদের মতো সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারাও ভূমিকা রেখেছেন মতবিনিময় সভায় তারেক রহমান। ক্ষমতায় গেলে তাদের সহায়তায় আলাদা বিভাগ গঠনের প্রতিশ্রুতি। একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন, সিইসির সাথে বৈঠকে মির্জা ফখরুল। পোস্টাল ব্যালট সহ 3 ইস্যুতে ইসির সামনে ছাত্রদলের বিক্ষোভ। ইসি বিএনপির ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের নির্বাচনের সুযোগ দিচ্ছে, অভিযোগ এনসিপির আসিফ মাহমুদের। ভোটে অংশগ্রহণ করা নিয়ে সংশয় প্রকাশ। গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে 25 মার্চ তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। জুলাই অভ্যুত্থানের মামলায় তাপস সহ 28 জনের অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। এবং নিরপেক্ষ ভোট আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ প্রস্তুত, স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচন আয়োজন অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ, রিজওয়ানা হাসান। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।